নাই অবস্থা, নদী গোটায় মরুভূমি হয়ে আছে। এইদিকে চর পড়ছে, ওইদিকে নদী চলে গেছে, আবাদ হচ্ছে না। এখন আমরা মাছ মারিবার পাই না, খাইতেও পারি না। নদীর বুকে ধুধু বালুচর, ভারতের একতরফা নীতিতে নাব্য সংকটে কুড়িগ্রামের 16টি নদ নদী, সমন্বিত উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে রংপুরের শ্যামা সুন্দরী খাল। প্রভাবশালীদের দখলে কৃষি বিপণন অধিদপ্তরের আলু সংরক্ষণ মডেল ঘর, জায়গা পান না রংপুরের অধিকাংশ প্রান্তিক কৃষক, তদারকি বাড়ানোর তাগিদ। সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বৃদ্ধি, বোরো আবাদে উত্তরাঞ্চলে খরচ বেড়েছে 1.5 গুণেরও বেশি, লোকসানের সংখ্যায় কৃষক, বাড়তি নজরদারির দাবি। এবং 2 বছরের বেশি সময় ধরে চিকিৎসক শূন্য গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বন্ধ সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য সেবা, চরম ভোগান্তিতে প্রসূতি সহ রোগীরা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে ইমদাদুল হক। ভারতের একতরফা পানি প্রত্যাহারে নাব্য সংকটে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ 16টি নদ নদী, পানিশূন্য 2 শতাধিক খাল ও বিল। এতে মারাত্মক প্রভাব পড়েছে জীবন জীবিকা ও জীববৈচিত্র্যে। বছরের পর বছর ধরে এই অবস্থা চলতে থাকলেও এসব নদ নদীতে পানি ধরে রাখার কোনো পদক্ষেপই নেয়নি সংশ্লিষ্ট দফতর। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। শুকিয়ে গেছে নদীর তলদেশ, কোথাও কোথাও সামান্য পানি থাকলেও নেই প্রবাহ। নদীর বুক জুড়ে ধুধু বালুচর, চাষাবাদ হচ্ছে ফসলও। কুড়িগ্রামে জালের মতো বিস্তার করে আছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ 16টি নদ নদী। এসব নদ নদীর উৎসমুখ ভারতে পানি সরিয়ে নিচ্ছে। এ কারণে প্রতি বছর বর্ষার পরপরই পানি শূন্য হয়ে পড়ছে নদ নদীগুলো, শুকিয়ে গেছে 2 শতাধিক খাল বিলও। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। কৃত্রিম সেচ দিয়ে করতে হচ্ছে চাষাবাদ। নদীতে মিলছে না মাছও। প্রকৃতি ও নদী নির্ভর জীবন বাঁচাতে যে কোনো উপায়ে সারা বছরই নদীতে পানি ধরে রাখার দাবি তাদের। নদীতে মাছ হবে কেমনে, পানি নাই অবস্থা, নদী গোটায় মরুভূমি হয়ে আছে। আবাদ হচ্ছে না। এখন আমরা মাছ মারিবার পাই না, খাইতেও পারি না, আমরা আবাদ কিস্তিও করতে পারি না। আমরা সবসময় চাই আমাদের নদীর মধ্যে পানি থাক। এসব নদ নদীর তলদেশ ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে উজানের ছেড়ে দেয়া পানিতে প্লাবিত হয়ে ক্ষতি হচ্ছে ঘরবাড়ি ও ফসলের। আবার শুকনো মৌসুমে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পানি। এইদিকে চর পড়ছে, ওইদিকে নদী চলে গেছে, পূর্বের থেকে পশ্চিম দিকে চলে গেছে নদী। এখন মানুষের চাষ করা বিরাট সমস্যা হয়ে গেছে। ধরলা ও তিস্তা খননের মাধ্যমে নাব্য ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানালেও নদ নদীর ভাটির দিকে স্থাপনা নির্মাণ করে পানি ধরে রাখার কোনো প্রকল্প নেই বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা। তিস্তা খননের মাধ্যমে কিছু নদীর নাব্যতা বৃদ্ধি প্লাস পানি ধরে রাখার এর ব্যবস্থা হবে। আমাদের ভাটির দিকে কোনো স্ট্রাকচার নির্মাণ করে পানি ধরে রাখার মতো কোনো এখনো ওরকম কোনো প্রকল্পের আমরা উদ্যোগ নেওয়া হয়নি। জেলার উপর দিয়ে প্রবাহিত ছোট বড় 16টি নদ নদীর মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার প্রধান নদ নদী। 9 উপজেলায় রয়েছে 2 শতাধিক খাল ও বিল। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। সমন্বিত উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে রংপুরের শতবর্ষী শ্যামা সুন্দরী খাল। নানা সময় খালটির সংস্কারে কোটি কোটি টাকা খরচ করা হলেও তা কোনো কাজে আসেনি। যদিও নতুন করে আরও 15 কোটি টাকার প্রকল্প নেয়ার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে গবেষকরা বলছেন সমন্বিত উদ্যোগ না নিলে এ প্রকল্প কোনো কাজে আসবে না। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুর নগরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল একসময় শহরের পানি নিষ্কাশনে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। একই সঙ্গে পরিণত হয়েছে মশা মাছির প্রজনন ক্ষেত্রে। আগে খালটির প্রশস্ততা ছিল 100 ফুট ও গভীরতা ছিল 40 ফুট। দখল আর দূষণে এখন তা সরু নালায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর আগে 2009 সালে 12 কোটি ও 2012 সালে খালটি খনন ও সংস্কারে ব্যয় হয় 24 কোটি 80 লাখ টাকা। অথচ এর সুফল পাননি নগরবাসী। মশার উৎপাত, দুর্গন্ধ, পরিবেশ এটা থাকার মতো না। একটু বৃষ্টি হলেই
রাস্তার মধ্যে পানি চলে আসে। শ্যামা সুন্দরী একটা খাল বিল ওরা কোনো চিহ্ন নাই, কোনো সংস্কার নাই, এর কোনো মনে দেখার কেউ নাই। তবে নতুন করে খালটির সংস্কারে আরো 15 কোটি টাকার প্রকল্প নেওয়ার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ময়লা পচা আবর্জনা দিয়ে ভর্তি হয়ে গেছে, এটা আমরা ক্লিন করব এবং কিছু কিছু জায়গায় গাছ আমরা লাগাবো। গবেষকরা বলছেন শ্যামা সুন্দরী নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া না গেলে এ প্রকল্প কোনো কাজে আসবে না। এগুলোর জন্য একটা সমন্বিত প্রকল্প নিতে হবে, যেখানে পরিবেশ থেকে শুরু করে সিটি কর্পোরেশন থেকে শুরু করে এলজিইডি থেকে শুরু করে সবাই মিলে এখানে একটা প্রকল্প গড়ে তুলতে হবে, তবেই কেবল শ্যামা সুন্দরী সুরক্ষা পেতে পারে। নগরীর ভেতর দিয়ে প্রবাহিত শ্যামা সুন্দরী খালের দৈর্ঘ্য প্রায় 16 কিলোমিটার। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। আলু সংরক্ষণে কৃষকদের খরচ কমাতে রংপুর বিভাগের 8 জেলায় কৃষি বিপণন অধিদপ্তর নির্মাণ করেছে 391টি অহিমায়িত আলু সংরক্ষণ মডেল ঘর। এসব ঘরে বিপণন দলের 10 সদস্য 4 মাস পর্যন্ত আলু রাখতে পারবেন। এতে প্রতি কেজি আলুতে সংরক্ষণ ব্যয় কমবে 10 টাকা। তবে অধিকাংশ ক্ষেত্রেই দলের সভাপতি সহ গুটি কয়েক সদস্যের দখলেই থাকছে সরকারি বরাদ্দের এসব ঘর। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। চাষি পর্যায়ে আলু সংরক্ষণে খরচ কমাতে 2021 সালে অহিমায়িত আলু সংরক্ষণ মডেল ঘর নির্মাণে একটি প্রকল্প নেয় কৃষি বিপণন অধিদপ্তর। একটি ঘরের আলু ধারণ ক্ষমতা 30 টন, নির্মাণ ব্যয় 2.5 লাখ টাকা। 10 সদস্যের কৃষি বিপণন দল এই ঘরে আলু রাখতে পারবে। কৃষি বিপণন অধিদপ্তর জানায় এতে করে কৃষকদের সংরক্ষণ ব্যয় কমছে কেজিতে 10 টাকা এবং মডেল ঘরে সকল সদস্যের সমান অংশীদারিত্ব রয়েছে। 10 জন কৃষক নিজেদের মধ্যে ভাগাভাগি করে আলু রাখতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে তাদের কাছে আমরা চুক্তিপত্র নিয়েছি 300 টন আলু রাখতে পারে। তবে মাঠ ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। রংপুরের 3 নম্বর পায়রাবন্ত ইউনিয়নের সদরপুরে এই অহিমায়িত আলু সংরক্ষণ মডেল ঘরটিতে বিপণন দলের সভাপতি আবুল হাসানাত একাই আলু সংরক্ষণ করে রেখেছেন। আর রংপুর সিটি কর্পোরেশনের আজিজুল্লাহ মুন্সিপাড়ার এই ঘরের সভাপতি দাবি করলেন এখানে 3 জনের আলু সংরক্ষিত রয়েছে। ঘরগুলোতে বিপণন দলের 10 সদস্যের সমান সুবিধা থাকার কথা থাকলেও এসব ঘর অধিকাংশ ক্ষেত্রে সভাপতিদের দখলে। আমার আলু মাঝখানে পড়ছে, তো দুইটা তো সরা যাবে না, ওই বসতে লাগবে। আপনি যতদিন বিক্রি করেন অতদিন আমাকে থাকতে হবে। গবেষকদের মতে কৃষকদের কথা বিবেচনায় রেখে প্রকল্পের পেছনে অর্থ ব্যয়ে গুরুত্ব দিতে হবে। 10 জন খামারি আলু রাখবে, সেই 10 জন খামারি আলু রাখার জন্য ঘরটি যথেষ্ট নয়। এই সমিতির সভাপতি দেখা যাচ্ছে যে সবগুলো আলু তারা সেখানে রাখছে। 2021 সালে নেয়া এই প্রকল্পটি শেষ হবে চলতি বছরের জুনে। তবে প্রকল্পটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানায় কৃষি বিপণন অধিদপ্তর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারীতে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল এবং রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং নিশাতের সঙ্গে আলোচনায় অংশ নেবেন কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। সরাসরি শুরুতে যাচ্ছে বাদলের কাছে। আলু উৎপাদনকারী অন্যতম একটি জেলা। এখানে এবার প্রায় 5.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যা দেশের এলাকার চাহিদা মিটিয়েও প্রায় 30,000 মেট্রিক টন অতিরিক্ত আলু এখানে থেকে যায়। এইসব আলু প্রান্তিক যারা আলু চাষে আছে তাদের আলু সংরক্ষণের জন্য, যাতে জানেন যে আপনারা যখন প্রথমে আলু ওঠে তখন কিন্তু আলুর দাম একেবারেই কম থাকে। এবারে অবস্থা আরও খারাপ ছিল। প্রথমে যখন আলু উঠেছিল তখন মাত্র 8 থেকে 10 টাকা করে আলু কেজি এখানে বিক্রি হয়েছে। তো এই সব প্রান্তিক চাষিদের সুযোগ করে দেওয়ার জন্য বিপণন কেন্দ্র জেলার প্রায় 36টি অহিমায়িত আলু রাখার ঘর নির্মাণ করে দিয়েছে, যেখানে তারা 2-3 মাস আলু রেখে সেটিকে বিক্রি করতে পারে, যাতে তারা কিছুটা দাম পায়। কিন্তু এই যে 36টি অহিমায়িত আলু ঘরগুলো আছে, এখানে প্রত্যেকটি আলু ঘরে একজন করে সভাপতি নির্বাচন করা আছে এবং এলাকার 13-14 জন করে চাষি, আলু চাষি তাদের সাথে সম্পৃক্ত আছে। কিন্তু দেখা গেছে যে অধিকাংশ এলাকায়
জেলায় যিনি সভাপতি থাকেন তিনি তার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে এগুলি ভাগ করে নেন এবং সেই আলুগুলো তাদের মধ্যেই এখানে বিপণন অধিদপ্তর থেকে এটি নিয়ে তেমন কিন্তু প্রচার নাই, যার ফলে এই সুযোগগুলো একেবারে যে প্রান্তিক চাষিরা পাবে সেটি কিন্তু সুযোগ এখানে নেই। তারপরেও আপনারা দেখেন আমরা যে আলু ঘরটি দেখিয়েছি এখানে যিনি সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান তিনি ওনার সাথে আমি কথা বললাম, উনি বলেছেন যে এখানে প্রথম দিকে আলু প্রায় 25 থেকে 30 মেট্রিক টন রাখা ছিল, কিন্তু প্রথম দিকে আলুর দাম যখন একটু বেড়ে যায়, যখন 15 টাকা হয় তখন কিন্তু এখান থেকে অধিকাংশ কৃষক প্রায় 13-14 জন যে কৃষকের আলু ছিল সেগুলি তারা বিক্রি করে দেয়। ফলে এখন দেখছেন যে এখানে আলুর পরিমাণ একেবারেই কম, কিন্তু সার্বিক চিত্র যেটি হচ্ছে সেটি হচ্ছে যে একটি আলু ঘরে 25 থেকে 30 টন করে আলু রাখা যায়, কিন্তু সেটি কিন্তু রাখা যাচ্ছে না, কারণ এখানে মানুষের মধ্যে এটি প্রচার কম আছে এবং সীমিত লোকই কিন্তু এটি ব্যবহার করছে, যার ফলে যে সুযোগগুলো প্রান্তিক চাষিদের পাওয়া উচিত ছিল সেটি পায়নি। তারপরেও লুৎফর রহমান সাহেব এখানকার সভাপতি বলছেন যে এখানে বেশ কিছু আলু প্রথম দিকে 15 থেকে 20 টন আলু রাখা ছিল, কিন্তু 15 টাকা দাম বাড়ার সাথে সাথে এটি বিক্রি করে দেওয়া হয়েছে, যার ফলে এখন এই গুদামে আলু কিন্তু একেবারে কম। তো এই ছিল নীলফামারী থেকে সর্বশেষ। এখন আরো বিস্তারিত জানাতে রংপুরে অবস্থান করছেন সহকর্মী রিপোর্টার নিশাত, আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বলা হচ্ছিল যে শুরুতেই 30 জনের একটি দল গঠন করে এসব মডেল হিমাগারে তারা মৌসুমের শুরুতে আলু সংরক্ষণ করতেন কৃষকরা। পরবর্তীতে সেটি 10 জনের দল গঠন করা হয় এবং এই 10 জনের সমান অংশীদারিত্ব থাকবে এই মডেল হিমাগারগুলোতে, যাতে মৌসুমের শুরুতে আলু রেখে পরবর্তীতে আলুর দাম বেশি হলে তারা বিক্রি করতে পারেন। কিন্তু আমরা প্রতিবেদন করতে গিয়ে প্রান্তিক পর্যায়ে যেটি দেখেছি যে এই দলের যিনি সভাপতি অধিকাংশ ক্ষেত্রেই সভাপতি নিজেই এই ঘরে আলু সংরক্ষণ করছেন, সুতরাং দলের যে অন্যান্য সদস্য তাদের কিন্তু সমান সুযোগ এই ঘরটিতে থাকছে না। আমরা আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো, কৃষি বিপণনের এই উদ্যোগ আসলে কতটা কৃষকদের কাজে এসেছে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশকান্তি নাগ। আমরা একটু সরাসরি যেতে চাই, কৃষি বিপণন অধিদপ্তর অহিমিত আলু সংরক্ষণাগার গড়ে তুলেছেন প্রান্তিক পর্যায়ে, যেখানে 25 থেকে 30 টন পর্যন্ত আলু সংরক্ষণ করা যাবে এবং অন্যান্য সময় অন্য শুষ্ক ফসলও সেখানে সংরক্ষণ করা যাবে। আসলে এই উদ্যোগ আসলে কৃষকদের কতটা কাজে এসছে বলে আপনি মনে করেন? আসলে আলু সংরক্ষণের উৎপাদন ব্যয় কমানোর জন্য অহিমায়িত আলু সংরক্ষণের যে মডেল ঘর কৃষি বিপণন অধিদপ্তরের তরফ থেকে করা হলো, বাস্তবিক অর্থে কিন্তু এখানে এক একটি ঘরের জন্য যে 10 সদস্যের দল গঠন করা হয়েছে, আমরা দেখছি যে এখানে আসলে যিনি দলের প্রধান তিনি এবং তার যে আত্মীয় স্বজন তারাই কিন্তু এখানকার সুবিধাভোগী হচ্ছে। প্রকৃত অর্থে যে কৃষকরা, সেই কৃষকরা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে না। আসলে আমাদের তো দুর্নীতি রন্ধে রন্ধে বলতে গেলে, কারণ এখানে যেই দায়িত্বই পাক না কেন এটা যে একটা সুষম যে বন্টন সেটা কিন্তু নেই। আমরা দেখছি যে এখানে কৃষি বিপণন অধিদপ্তর যেটি বলছে যে সবার সমান অধিকার কিংবা সুযোগ থাকবে, এখানে কিন্তু মুষ্টিমেয় যে মানুষ তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই সুবিধাটা থেকে বঞ্চিত হচ্ছে। আপনি ধরুন, আমরা যদি রংপুরের কথাই বলি যে আমাদের রংপুর জেলায় এবছর 15,53,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আমাদের রংপুরের চাহিদা হচ্ছে 1,20,000 মেট্রিক টন আলু। এখন এই যে বিশাল অংশের যে আলু, সেই আলুটা আসলে আমরা সংরক্ষণ করব কোথায়? রংপুর জেলায় মোট 35টি হিমাগার রয়েছে। এই 35টি হিমাগারের 4,16,000 হেক্টর আলু সংরক্ষণের ক্ষমতা রয়েছে। আমরা দেখছি যে প্রতি বছর শুধুমাত্র সংরক্ষণের অভাবেই 15 থেকে 20% আলু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় এখানে কৃষি বিপণন অধিদপ্তর যে উদ্যোগটি নিয়েছে, এমনি সাধারণভাবে যদি আমরা বলতে চাই যে নিঃসন্দেহে এই উদ্যোগটি ভালো, কিন্তু আসলে এর সুফল কতখানি পাচ্ছে? একটা প্রকল্প যখন নেওয়া হয়, শুধুমাত্র সেই প্রকল্পটি কৃষকদের কাছ থেকে থ্রো করে দিলেই হয় না। সেই প্রকল্পটিকে কার্যকর করার জন্য সেটার যে যথাযথ যে মনিটরিং করা, মাঠ পর্যায়ে যে খোঁজখবর নেওয়া, সেটি আসলে যথাযথভাবে যদি হতো তাহলে কিন্তু আমরা এই পরিস্থিতিটা দেখতাম না।
আরেকটি বিষয় আমরা দেখছি যে কৃষি বিপণন অধিদপ্তর বলছে যে এই মডেল ঘরগুলো মূলত প্রচারণার জন্য তারা করেছেন যাতে কৃষকরা উদ্বুদ্ধ হন, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের জনবল না থাকবার কারণে তারা মনিটরিং করতে পারে না। এটি এক ধরনের দায় এড়ানো কিনা, কিংবা মাঠ পর্যায়ে যে অন্যান্য কৃষকরা এই ঘর দেখে তারা এরকম একটি ঘর করবেন সেই ক্ষেত্রে তাদের কাজ করা উচিত কিনা মাঠ পর্যায়ে? আমরা বলছি যে আসলে এই যে উদ্যোগ এটা একটা আপৎকালীন উদ্যোগ হতে পারে, কিন্তু এটা যে স্থায়ী যে সমাধান সেই স্থায়ী সমাধানের জন্য আমরা আমাদের যে সংগঠন কৃষক সংগ্রাম পরিষদ তথা এখানকার যে ক্রিয়াশীল যে কৃষক সংগঠনগুলো রয়েছে আমরা দীর্ঘদিন থেকে যেটি দাবি করে আসছি যে সরকারি উদ্যোগে এখানে হিমাগার নির্মাণ করতে হবে। আজকে সরকারি উদ্যোগে যদি এই হিমাগার নির্মাণ করা হয় এবং এখানে যে আলু আপনি জানেন যে একটা পচনশীল খাদ্যদ্রব্য, এখানে আমরা বলছি যে কৃষি যে প্রক্রিয়াজাত কেন্দ্র সেই প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তুলতে হবে। তাহলে কিন্তু আজকে এখানে কৃষকদেরকে প্রতি বছর আলু উৎপাদনের পরে আলু সংরক্ষণের জন্য যে একটা দুর্বিষহ অবস্থা ফেস করতে হয় তাহলে কিন্তু এই জায়গাটা দেখতে হতো না। কারণ আপনারা জানেন যে বেসরকারি পর্যায়ে যে হিমাগারগুলো রয়েছে এখানে প্রতি কেজি আলু সংরক্ষণ করতে কিন্তু কৃষককে 10 থেকে 12 টাকা গুনতে হচ্ছে। সেই জায়গায় যদি রাষ্ট্রীয় উদ্যোগে এই হিমাগারটা নির্মাণ করা হয় তাহলে কিন্তু কৃষককে আলু সংরক্ষণের জন্য এত বিশাল পরিমাণের টাকা কিন্তু ব্যয় করতে হয় না। অন্যদিকে দেখবেন যে আসলে এই বছর যে আমরা বাজারের অবস্থাটা দেখলাম যে প্রতি কেজি আলু উৎপাদন করতে কিন্তু কৃষকের 20 থেকে 22 টাকার মতো খরচ হয়েছে, কিন্তু সেই আলু বাজারে কিন্তু 13 টাকা 14 টাকা কেজি দরে বিক্রি করেছে। এটা কিন্তু একটা রেগুলার অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে কৃষক যখন উৎপাদন করতে গিয়ে একবার ঠকছে, আবার এই উৎপাদিত পণ্য যখন বাজারে বিক্রি করতে যাচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে কিন্তু বিক্রি করতে গিয়ে ঠকছে। এই যে দশা, এই জায়গা থেকে আমরা মনে করি কথা শুনে ধরে আমি যদি বলি যে এটা কিন্তু এক ধরনের সংরক্ষণের অভাবে কিন্তু কৃষকরা মৌসুমের শুরুতেই আলুটা বেচতে বাধ্য হচ্ছেন যেহেতু সংরক্ষণের সুযোগ নাই। সেই জায়গা থেকে কৃষি বিপণন অধিদপ্তর আপৎকালীন একটি সংরক্ষণের ব্যবস্থা করেছেন, এখানে 4 মাস আলু সংরক্ষণ করা যাবে। কিন্তু যে পরিমাণ আলু সংরক্ষণ করা হচ্ছে আমরা মাঠে গিয়ে দেখেছি যে একজন কৃষকের জন্য সেই ঘরটি পর্যাপ্ত নয়। সেই জায়গা থেকে এমন প্রকল্প নেবার ক্ষেত্রে আসলে কৃষি দপ্তর, বিপণন অধিদপ্তর কিংবা যারা নেবেন তাদের কোন বিষয়গুলোকে মাথায় নিয়ে আসলে এইসব প্রকল্প নেওয়া উচিত? আসলে এখানে আমরা শুরুতেই বলেছি যে এক একটা মডেল ঘরে 20 থেকে 25 টন আলু সর্বোচ্চ সংরক্ষণ করা যাবে। এখন আমাদের যে উৎপাদন সেই উৎপাদনের তুলনায় কিন্তু এই সংগ্রহের পরিমাণটা কিন্তু খুবই নগণ্য এবং এটা আপৎকালীন একটা পদক্ষেপ হিসেবে গ্রহণ করলেও এখানে আসলে প্রতিনিয়ত কৃষি বিপণন অধিদপ্তরের যেটি প্রয়োজন ছিল সেটি হচ্ছে মনিটরিং করা এবং প্রকৃত অর্থেই যে কৃষক তারা সেই দলের সদস্য কিনা কিংবা দলপতি এখানে তার যে ক্ষমতা সেই ক্ষমতার অপব্যবহার করছে কিনা। আমি মনে করি যে এগুলো যদি যথাযথভাবে মনিটরিং করা হতো তাহলে কিন্তু আজকে এই অভিযোগগুলো উঠতো না। পাশাপাশি যে বিষয়টি বলতে চাই যে আসলে এই যে আলু কিন্তু আমাদের এই বিশেষ করে গোটা দেশের মধ্যে প্রায় 15% আলু কিন্তু খোদ আমাদের রংপুর জেলাতেই উৎপাদন হয়ে থাকে, কিন্তু প্রতি বছর কিন্তু কৃষক উৎপাদন করে এই যে ধারাবাহিকভাবে যে লোকসানের শিকার হচ্ছে সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন থেকে আরেকটি কথা বলছি যে আসলে এখানে একদিকে যেমন আলু সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে হিমাগার করে তুলতে হবে, পাশাপাশি এখানে যে চাষিরা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে যে উৎপাদনের সাথে 33% মূল্য সহায়তা দিয়ে সরকারি উদ্যোগে এই আলুটি ক্রয় করতে হবে। এবং জানেন যে দেশের বাহিরেও কিন্তু আমাদের এই আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং রাষ্ট্রীয় উদ্যোগে কিন্তু দেশের বাহিরেও সেই আলুটি রপ্তানির যে ব্যবস্থা সেটি করতে হবে। তা না হলে কিন্তু আসলে প্রতি বছর আমরা দেখছি যে আসলে যেভাবে করে কৃষকরা লোকসানের শিকার হচ্ছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আলোচনা করছিলাম কৃষি বিপণন অধিদপ্তরের অহিমায়িত মডেল ঘর কৃষকদের কতটা উপকারে আসছে এবং সেই জায়গা থেকে কৃষকরা উপকৃত হতে গেলে কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করতে হবে। তো সবকিছু মিলে আজকে আলোচনায় এই ছিল আমার কাছে অতিথি হিসেবে ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশকান্তি নাগ। রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে ছিলেন একজন অতিথি এবং এর আগে নির্ভরভূমি থেকে সহকর্মী শাকির হোসেন বাদল যোগ দিয়েছিলেন। বিভাগীয় সময় আরও থাকছে। এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার, গাইবান্ধায় পরীক্ষায় নকলের অভিযোগে 9 পরীক্ষার্থী বহিষ্কার, দায়িত্ব থেকে 1 শিক্ষককে অব্যাহতি। এবারে সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বাড়ানোয় বড়ুয়াবাদের রংপুর অঞ্চলের কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে 1.5 গুণেরও বেশি। কৃষকরা জানান আশানুরূপ উৎপাদন না হলে বড় ধরনের লোকসানের শঙ্কা রয়েছে। কৃষক নেতারা বলছেন সেচ নির্ভর বড় মৌসুমে ডিজেল ও সারের দাম সরকারের বাড়তি নজরদারির প্রয়োজন। আর মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেদের রিপোর্টে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার কৃষক রোকন মিয়া প্রতি বছরের মতো এবারও 3 বিঘা জমিতে করেছেন বোরো ধানের আবাদ। জানান গেল বছরের তুলনায় এবারে সার, বীজ ও কীটনাশক কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। কাঙ্ক্ষিত বৃষ্টি না হয় বেড়েছে সেচের খরচও। ডিজেলের দাম বেশি,
একদিন পর পর পানি দেওয়া লাগতেছে, সার দেওয়া লাগতেছে, ঘাস খুব প্রচুর হয়েছে। এইটা হলে কি আমাকে বাঁচবো? রোকন মিয়ার মতো অন্য কৃষকরাও উৎপাদন খরচ নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। তারা বলছেন প্রতি বছরই বোরো আবাদে খরচ বাড়ছে, তাই ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। 1 ঘন্টার জায়গা 6 ঘন্টা পানি লাগছে এখন দূর করা বেশি। তেলের দাম বেশি, খরচ পড়তেছে বেশি, সার পাওয়া যাচ্ছে না, সারের দাম বেশি। ফলনটা কমে গেছে, কারণ একদিন পানি না দিলে হয় না, এবং যদি বেশি করে পানি দেন আবার পচাড়ি ধরে। কৃষক নেতাদের মতে সেচ নির্ভর বোরো মৌসুমে ডিজেল ও সারের দামে সরকারের বাড়তি নজরদারি প্রয়োজন। আর মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শের কথা জানিয়েছে কৃষি বিভাগ। নিরবিচ্ছিন্ন যে সেচ কাজ পরিচালনা করা কিংবা বাম্পার উৎপাদনের জন্য এখানে সার, ডিজেল, কীটনাশকের সরকারের ভর্তুকি দেওয়া প্রয়োজন। মাঠ পর্যায়ে যাতে বালাইকে দমন করার জন্য আমাদের যে পেস্টিসাইডের প্রয়োজন হয়, আমরা তাদের সাথে দফায় দফায় মিটিং করেছি এবং জেলায় নির্দেশনা দেওয়া আছে যাতে কোনো রকম মজুদ পরিস্থিতির সমস্যা না হয়। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের 5 জেলায় 5,09,056 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তীব্র খরায় ফাটছে জমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা বাড়ছে। সেই সাথে জমিতে ঘন ঘন সেচ দিতে দিশেহারা উত্তরের কৃষকরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে 9 শিক্ষার্থী ও 1 শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। দুপুরে ইংরেজি প্রথম পর্বের পরীক্ষা চলাকালীন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নকল করার দায়ে 5 পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া মোবাইল ব্যবহারে নকল করার সময় একই উপজেলার কামদিয়া দারুল উলুম আলিয়া মাদ্রাসা কেন্দ্রে 1 শিক্ষার্থী ও সহযোগিতার দায়ে 1 শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। একই সময়ে সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলের দায়ে 3 পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বিভাগীয় সময় আরও থাকছে। কৃষিতে যান্ত্রিকীকরণে উৎপাদনে সফলতা, প্রযুক্তির বড় অংশই তৈরি হচ্ছে দিনাজপুরে। কম জমিতে চাষাবাদে মিলছে বেশি ফসল। 2 বছরের বেশি সময় ধরে চিকিৎসক শূন্য গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা প্রসূতি ও শিশুরা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে অনেক সময় ডেলিভারি করাচ্ছেন পরিবার পরিকল্পনা পরিদর্শিকারা। বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য সেবা। রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে চিকিৎসক নিয়োগে সব ধরনের চেষ্টা চলছে বলে জানান জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বিপ্লব ইসলামের প্রতিবেদন। বিনামূল্যে প্রসূতি ও শিশুদের চিকিৎসা, নর্মাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশনের জন্য জেলার নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা স্থল গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। সর্বোচ্চ প্রসূতি সেবায় ভূমিকা রাখায় দেশসেরা হয়ে একাধিকবার জাতীয় পুরস্কার অর্জন করে স্বাস্থ্য কেন্দ্রটি। কিন্তু গত 2 বছরের বেশি সময় ধরে চিকিৎসক না থাকায় মুখ থুবড়ে পড়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির চিকিৎসা সেবা। জেলার 7 উপজেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন প্রসূতি সেবার জন্য আসলেও ফিরতে হচ্ছে হতাশা নিয়ে। চিকিৎসক না থাকায় একেবারে নর্মাল ডেলিভারি ছাড়া বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য কার্যক্রম। বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের। ডাক্তার থাকলে আমরা এখানে আসতাম, ডাক্তার নাই, বাইরে যাওয়া লাগে। বাইরে গেলে তো টাকা পয়সা লাগতেছে, এখানে ডাক্তার থাকলে সেই সুবিধাটা হতো। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নিম্নবিত্ত যারা, তারা। আর যাদের অ্যাবিলিটি আছে তারা সবটাই ক্লিনিকে যাচ্ছে কিংবা বাইরে চিকিৎসা করতেছে। আগে 20টা 25টা 30টাও আমরা সিজার করছি। ডাক্তার না থাকার কারণে মাসে 2টাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কোনো সেবা দিতে পারছি না ডাক্তার ছাড়া, তখন আমরা কি করি? তখন সদরে পাঠিয়ে দিই। জরুরি ভিত্তিতে জনস্বার্থে গুরুত্ব দিয়ে এই চিকিৎসা প্রতিষ্ঠানটাকে উন্নত করা হোক। তবে চিকিৎসক নিয়োগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, জানালেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সম্প্রতি আমি কথা বলেছি, ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে পোস্টিং দিবেন। নিয়মিত ডাক্তারের অভাবে অনেক রোগীকে আমরা ভর্তি করতে পারি না, আমরা রেফার করে দিই। গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতি মাসে করে 4 শতাধিক নর্মাল ডেলিভারি ও শতাধিক সিজারিয়ান অপারেশন হয়ে আসছিল। তবে 2023 সালের 31 ডিসেম্বর থেকে চিকিৎসক শূন্য স্বাস্থ্য কেন্দ্রটি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দীর্ঘ কয়েক বছর থেকে সংস্কার নেই নীলফামারীর কিশোরগঞ্জের নতুন বাজার থেকে কাচারি বাজার পর্যন্ত সড়কের। এতে 4.5 কিলোমিটার সড়কটির বেহাল দশা, যাতায়াতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তাদের। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট।
উঠে গেছে কার্পেটিং, বড় বড় খানাখন্দে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। বৃষ্টিতে কাদা পানি আর রোদে ধুলায় নাকাল পথচারী সহ যাত্রী। নীলফামারীর কিশোরগঞ্জের নওডাঙ্গা হয়ে কালুরঘাট নতুন বাজার থেকে কাচারি বাজার পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার সড়কের পুরোটাই চলাচলের অনুপযোগী। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। দীর্ঘ 6 থেকে 7 বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। রাস্তাটা খুব ভাঙ্গা, ঠিক আছে, গাড়ি ঘোড়া অনেক ভাঙি যাচ্ছে, বেয়ারিং ভাঙেছে। মানুষ যাতায়াত চলাচলের জন্য খুবই সমস্যার দুর্ভোগের শিকার হচ্ছে। এই রাস্তা তো কন্ট্রাক্টর কয়েকবার নাবজোক করে কিন্তু কাজ হয় না। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছে বক্তব্য নিতে গেলে কথা না বলে দ্রুত অফিস থেকে বেরিয়ে যান। জেলা নির্বাহী প্রকৌশলীও ক্যামেরার সামনে কথা বলতে চাননি। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, সড়কটির একাংশের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কৃষিতে যান্ত্রিকীকরণে খাদ্য উৎপাদনে সফলতা এসেছে। এখন কম জমিতে চাষাবাদ করে অনেক বেশি ফসল পাওয়া যাচ্ছে, আর এসব প্রযুক্তির বড় অংশই দেশে উদ্ভাবিত। বিদেশের উপর নির্ভরতা কমিয়ে কৃষি যন্ত্রাংশ তৈরি হচ্ছে দিনাজপুরে। কৃষি বিভাগের তথ্য মতে সাশ্রয়ী মূল্যে এসব যন্ত্রাংশ ব্যবহারে আগ্রহ বাড়ছে কৃষকের। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। একসময় লাঙল, জোয়াল আর হালের বলদ ছিল কৃষকের চাষাবাদের প্রধান উপকরণ। সে জায়গা এখন দখল করে নিয়েছে আধুনিক সব কৃষি যন্ত্রাংশ। এমনকি ফসল ফলানোর জন্য জমি চাষ, বীজ বপন, নিড়ানি, সার দেয়া, কাটামাড়াই, ফসল ঝাড়া সবকিছু করা হচ্ছে প্রযুক্তির ছোঁয়ায়। আধুনিক যন্ত্রাংশের ব্যবহারে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। এখন কম জমিতে চাষাবাদ করে অনেক বেশি ফসল পাওয়া যাচ্ছে। মিনি টিলারের যাবতীয় কাজ করে থাকি। এখানে পুলি কাটিং হয়, কেম কাটিং হয়, এখানে শেপ কাটিং হয়। শ্রমিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগ থেকে আধুনিক প্রযুক্তি কৃষিতে পরিবর্তন এনেছে বলছেন কৃষকরা। আর কৃষিতে উৎপাদন বাড়ছে, কমছে উৎপাদন ব্যয়। প্রযুক্তির ব্যবহারে ফসলের অপচয়ও কম হচ্ছে। এই যে মেশিন আসিয়া অনেক খরচা কম, আধা ঘন্টার মধ্যে মারাই করতে পারছি। এখন এদের সকলকে কিভাবে সত্যিকার অর্থে ইঞ্জিনিয়ারিং, এগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আরও উন্নয়নের জন্য আগানো যায়, সেগুলো নিয়ে আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগে কাজ করব। সরকার যদি আমাদেরকে একটা সহযোগিতা করে, সেক্ষেত্রে বিদেশি যে আমাদের যে ডলার ব্যয় করে যে আমাদের যন্ত্র কিনে আনতেছে, সেখানে আমরা ডলারের সাশ্রয় হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে বর্তমানে দেশের মোট আবাদি জমির 90 থেকে 92% চাষ হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে। সময় সংবাদ, দিনাজপুর। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের দুপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় 9 এপ্রিল। জেলা প্রশাসন জানায়, রাস্তার জায়গা দখল করে দুপাশে বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে নিয়মিত তুলসীঘাট বাজার এলাকায় লেগে থাকত যানজট। জনভোগান্তি কমাতে এবং সরকারি সম্পদ উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। এতে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসও। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির একটি ভুট্টা ক্ষেত থেকে 9 এপ্রিল উদ্ধার করা হয় এক গৃহবধূর মরদেহ। এই ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায়, গৃহবধূ আনু বেগমের সঙ্গে পারিবারিক কলহের জেরে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় স্বামী একরামুল হক। এরপর আর বাড়ি ফেরেননি আনু বেগম। পরে ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় তার মরদেহ। দিনাজপুরে এলজিইডি কার্যালয়ে আগুন লাগে 10 এপ্রিল। খবর পেয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। তবে আগুনে পুড়ে যায় আসবাবপত্র, নথি সহ ইলেকট্রনিক সামগ্রী। আহত অবস্থায় উদ্ধার করা হয় এক সহকারী প্রকৌশলী সহ 2 জনকে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় নির্বাহী প্রকৌশলী শামীম আক্তারকে প্রধান করে গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পানি নাই অবস্থা, নদী গোটায় মরুভূমি হয়ে আছে। এইদিকে চর পড়ছে, ওইদিকে নদী চলে গেছে, আবাদ হচ্ছে না। এখন আমরা মাছ মারিবার পাই না, খাইতেও পারি না।
নদীর বুকে ধুধু বালুচর, ভারতের একতরফা নীতিতে নাব্য সংকটে কুড়িগ্রামের 16টি নদ নদী। সমন্বিত উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে রংপুরের শ্যামা সুন্দরী খাল। প্রভাবশালীদের দখলে কৃষি বিপণন অধিদপ্তরের আলু সংরক্ষণ মডেল ঘর, জায়গা পান না রংপুরের অধিকাংশ প্রান্তিক কৃষক, তদারকি বাড়ানোর তাগিদ। এবং সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বৃদ্ধি, বড় আবাদে উত্তরাঞ্চলে খরচ বেড়েছে 1.5 গুণেরও বেশি, লোকসানের সংখ্যায় কৃষক, বাড়তি নজরদারির দাবি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।